আজকের ভিডিওটা রুপি কস্ট অ্যাভারেজিংয়ের ওপর ভাবলাম করি। প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে দাম পড়লে পর ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কথা বলছি, সেটা ইকুইটি ইনভেস্ট হোক, মিউচুয়াল ফান্ড হোক, দাম কমলে পর একটা প্যানিক তৈরি হয়। কারণ একটা দাম দেখতে অভ্যস্ত, সেখান থেকে দামটা অনেকখানি পড়ে গেল এবং একটা সময় প্যানিকটা বোধ হয় রিয়েল প্যানিক হয়ে যায় এবং যথারীতি আর সহ্য করতে না পেরে বেঁচে ফেলা হয়। সো সেটা লো কিনা আমি জানি না, তারপরে হয়তো লো হতে পারে, বাট টুয়ার্ডস দ্য লো এটা বলা যেতে পারে যে টুয়ার্ডস দ্য লো একটা ব্যাচবার সাইকোলজি, অ্যাকশন সাধারণ ইনভেস্টরদের হয়েই থাকে। আবার দ্য সেম টাইম যখন শেয়ারের দাম বাড়ে কিংবা মিউচুয়াল ফান্ডের এনএভিটা বাড়ে, খুব ভালো রিটার্নস চোখের সামনে দেখা যায়, সেখানে একটা বাইং প্রবণতা এসে যায়। সো বাইং হাই আর সেলিং লো, এটা একটা স্ট্যান্ডার্ড প্রবণতা, খুব বেশি যে এটা থেকে বেরোতে পারে লোক সেরকম নয়। এবং এটাও ঠিক যে সেলটা করার পরে এমন নয় যে সে ভুল জায়গায় সেল করেছে, তারপরে হয়তো অনেক দাম পড়েছে এবং তারপরে তাকাইনি, তারপরে আবার সময়কালে ওই দাম আবার সঠিক হয়ে যায় এবং যে দামে সেল করেছিল সেই দাম পার হয়ে গিয়ে হয়তো অরিজিনাল যেখানে কিনেছিল সেই দামে ফেরত চলে যায়। সো আশা নিরাশা এই দুটো এফেক্ট করে। আর রুপি কস্ট অ্যাভারেজিংয়ের কনসেপ্টটা এইখান থেকেই তৈরি হচ্ছে। এটা মিউচুয়াল ফান্ডরা করে, হয়তো বড় বড় ইনভেস্টাররা করে। আমি একটা এক্সাম্পল দিই, ধরা যাক একটা পার্টিকুলার বছরে একজন মিউচুয়াল ফান্ড একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছে, এক তারিখ ধরা যাক ধরুন 6,000 টাকা ইনভেস্ট করছে, আর 20 টাকা হয়তো এনএভি। তাহলে একদিন করলে পর কী হবে ব্যাপারটা, যে 300 ইউনিট পেয়ে যাবে। তো হয়ে গেল, জানুয়ারি মাসে 300 ইউনিট পেয়ে ইনভেস্টার বসে আছে। উল্টো দিকের ইনভেস্টার এই 6,000 টাকাটাই হয়তো 6 মাসে ইনভেস্ট করছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে প্রথম পর্যায়ে এনএভিটা কত ছিল? 20। তাহলে 1,000 টাকায় ও কটা ইউনিট পাবে? 50। ভালো। পরের মাসে ধরো দেখ ফেব্রুয়ারি মাসে এনএভিটা পড়ে গেছে, অর্থাৎ দাম পড়ছে, ধরা যাক 18। তাহলে সে কটা ইউনিট পাবে? 55.5টা ইউনিট পাবে। তারপরের মাস মার্চ মাসে আর একটু দাম পড়লো, ধরা যাক 17। তাহলে সেই 1,000 টাকা দিয়ে ও কটা ইউনিট পাবে? 58.8। তারপরের মাসে এপ্রিল মাসে আরও পড়ে গেল, 15 হয়ে গেল। তাহলে 1,000 টাকা যে এসআইপিটা হলো তাতে তাদের ইউনিট কত পাচ্ছে? 66.6। এবার দামটা বাড়তে আরম্ভ করলো, এবার সেই 15 এনএভি হয়ে গেল ধরা যাক 22। তাহলে সে তো 1,000 টাকারই এসআইপি করছে, তখন ইউনিট পেল কম, 45.4। এবং তারপর জুন মাসে দামটা 22 থেকে এনএভিটা 24 হয়ে গেল, তাহলে ইউনিটটা কত পেল? 41.6। আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে দেখে দেবেন, ভুল হয়তো হতেও পারে। এখন বিভিন্ন সময় তাহলে বিভিন্ন ইউনিটস পাওয়া গেল। এটা সাম টোটাল এক ভদ্রলোক 6,000 টাকা দিয়ে জানুয়ারি মাসে 300 ইউনিট পেয়েছিল, আর এক ভদ্রলোক সেই 6,000 6 মাসে 1,000 করে করে 1,000 করে করে খেলাতে তার ইউনিটের সংখ্যাটা হয়ে গেল 300-র বদলে 317.9। অর্থাৎ সে বেশি ইউনিট পেল এবং তার cost of acquiring the units becomes less. এখন ধরুন এই যে ইউনিটটা এনএভিটা বাড়লো কিংবা শেয়ারের দাম পড়ে গিয়ে বাড়লো,
বাড়লো তো খুব আনন্দ হলো, বাট বড় প্রশ্ন হচ্ছে যে এই যে বাড়ন্তটা কি আপনি এনজয় করতে পারছেন? আপনার কাছে কি জিনিসটা কেনা আছে নিচের দামে? না, নেই, সম্ভবত নেই, কারণ আপনি বাজার থেকে পালিয়ে গেছেন। সো এই রুপি কস্ট অ্যাভারেজিংটা, এই জার্গনটা, এই ক্যালকুলেশনটা অনেকে ইউজ করে, হয়তো অনেকের সঠিক এক্স্যাক্ট ধারণাটা নেই। আর এটাই বলা হয় যে একমাত্র উপায় যেখানে লং টার্ম ইনভেস্টার যারা আছে তারা কিন্তু আলটিমেটলি রুপি কস্ট অ্যাভারেজিংয়ের মধ্যে দিয়ে গেইনটা করে। এতে হয় কি, টাইমিংটা অ্যাভয়েড করা যায়। টাইমিং দ্য মার্কেট ইজ এ ভেরি ব্যাড প্রপোজিশন। মানে আমরা মনে করি আমরা বাজার টাইমিং করতে পারবো, বাট সেটা নেক্সট টু ইম্পসিবল। এইটা একটা ব্যাপার। প্লাস এই যে পড়ছে যখন, তখন ভোলাটিলিটি ফ্যাক্টরটা খুব হাই হয়ে যায়, যার জন্যই আপনার মধ্যে আতঙ্কটা আসে। তো আপনি যদি জানেন যে না আমার প্রত্যেক মাসে 1,000 করে ইনভেস্ট করতে হবে, আপনি হয়তো ভোলাটিলিটিটা হয়তো দেখতেই পাচ্ছেন না, বুঝতেই পারছেন না। কেন এই ব্যাপারটা এরকম ঘটলো 5 বছর পরে, এইসব সব ঝড়টার শেষ হয়ে যাওয়ার পরে হয়তো খুব শান্ত টাইম, ভালো টাইম, গুড টাইম, তখন আপনি মনেও করতে পারবেন না এই ভোলাটিলিটিটা কেন হয়েছিল এবং তাতে আপনার মানসিক অবস্থা কী হয়। এবং এতে লক্ষ লক্ষ লোক, একটা রিপোর্ট আমি দেখছিলাম, এসআইপি মিউচুয়াল ফান্ডে প্রচুর লোক বন্ধ করে দিয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই মাসটা ফিগারটা আমার ঠিক মনে পড়ছে না, বাট অনেক অনেক করেছে। নতুন লোকও এসছে, বন্ধ করেছে সেও অনেক আছে। এখন বন্ধ করলে পর এই রুপি কস্ট অ্যাভারেজিংটা তার হয়ে উঠবে না। সুতরাং বিশেষজ্ঞদের মতে যে লং টার্ম যারা চিন্তাভাবনা করে তারা কিন্তু এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া উচিত, কারণ এতে আপনার কস্ট অফ অ্যাকুইজিশনটা কম হবে। এবং সেই কস্ট অফ অ্যাকুইজিশনটা কমটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং একটা ফেজ চলে বাজারে, একটা ফেজ চলে ইনভেস্টমেন্ট দুনিয়াতে, সেটা ভারতবর্ষ হতে পারে, বিদেশ হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। কথা বলি, চায়নায় তো অনেকদিন ধরে তাদের ইনভেস্টমেন্ট মার্কেট, অর্থাৎ স্টক মার্কেট কিংবা স্টকের দাম অনেক বছর ধরে পড়ছে, কিংবা পড়ন্ত অবস্থায় আছে, মানে আর বাড়ে না। এখন ধরুন চায়না একটা 18 ট্রিলিয়ন ইকোনমি, অ্যাজ অপোজ টু আমেরিকা উইচ ইজ 25 ট্রিলিয়ন ইকোনমি, এখানে ভারতবর্ষ প্রায় 4 ট্রিলিয়ন। চায়নায় সব পড়ন্ত সব কিছু হওয়ার পরেও ইকোনমির সাইজটা হচ্ছে 18 ট্রিলিয়ন, বা এটা বোঝার বিষয়। তো বড় ইকোনমির মধ্যে কোনো সন্দেহ নেই, বাট পারফরমেন্স অফ দ্য জিডিপি, অর্থাৎ ইকোনমিক পারফরমেন্সটা খুবই খারাপ, এবং প্রচুর গরম হয়ে গেছিল ইকোনমিটা এক সময়। সেখানে চাইনিজ গভর্নমেন্ট এবং যারা পরিচালনা করেন তারা মনে করেছিল যে ইকোনমি সুপার হট, এবং সেই হট ইকোনমিকে ঠান্ডা করতে গিয়ে এখন এমন ঠান্ডা হয়ে গেছে যে সে আর ঠিক হচ্ছে না। তো ঠিক আবার হয়, কিভাবে ঠিক হবে, কেন ঠিক হবে, ঝগড়াঝাটি তো চলছে বিভিন্ন বড় বড় ইকোনমির মধ্যে। তো সেই জন্যে এই রুপি কস্ট অ্যাভারেজিংটা এমন একটা প্রিন্সিপাল, যে প্রিন্সিপালটা প্রমাণিত, যে এটা কার্যকারিতাটা প্রমাণিত। কোনো এক সময় হবে হয়তো কার্যকারিতাটা প্রমাণিত হলো না, দীর্ঘদিন, এমন দীর্ঘদিনে চলে গেল ইকোনমি কিংবা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যে সে আর কার্যকারিতার কোনো মানে কারণ খুঁজে কেউ পাবে না। আমরা দেখেছি, আমরা আগেও দেখেছি, এবং আমরা 2008 সালের কিংবা 2000 সালে ক্র্যাশ সব দেখা হয়েছে। তো তারপরেও দেখেছি কীভাবে ইকোনমি করে, এবং ফোরকাস্ট ভারতবর্ষের জন্যে যা যা আসছে সেটা ভালো না মন্দ সেটা বাজার বুঝবে, এটা আমাদের বোঝার কাজ নয়। আমাদের যে কাজটা করার দরকার সেটা নিয়ে আজকে আলোচনা, সেটা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং। যারা ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে ইনভেস্ট করতে চায়, যারা চায় না তাদের জন্য এটা মোটেই অ্যাপ্লিকেবল নয়, বাট
এটা রিমাইন্ডার যে আমরা ট্রাইং টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই ট্রাইং টাইমসে স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা। ধন্যবাদ।